আগামীকাল আমার বড় বোনের স্বামী অর্থাৎ দুলাভাইয়ের সাথে আমার বিয়ে, যাকে আমি আমার বড় ভাইয়ের মতো মানতাম। তার সাথে আমার বিয়ে কখনো আমি কল্পনাও করতে পারিনি, কিন্তু আমার ভাগ্যে হয়তো এটাই ছিল। আমার আপুর 2টা মেয়ের জন্যই দুলাভাইকে আমার বিয়ে করতে হয়েছে। এই বিয়েটা সম্পূর্ণ আমার আর দুলাভাইয়ের অমতেই হচ্ছে। আপু আর দুলাভাই প্রেম করে বিয়ে করেছিল। দুজন দুজনকে অনেক ভালোবাসত। তাদের প্রেম চলাকালে আমি তাদের অনেক সাহায্য করেছি। তাদের বিয়ের ব্যাপারে আমার বাবাকে আমি রাজি করিয়েছি। পরিবারের ছোট মেয়ে ছিলাম, তাই বাবা আমাকে অনেক ভালোবাসত। আমার কথা বাবা ফেলতে পারেনি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, যাকে আমার আপন ভাই মানতাম তাকেই আমায় বিয়ে করতে হচ্ছে। আপু আর দুলাভাইয়ের বিয়ে হয়েছিল প্রায় 4.5 বছর আগে, কিন্তু এতগুলো বছরেও তাদের বাচ্চা হচ্ছিল না। কারণ ডাক্তার বলেছিল আপুর একটা প্রবলেম আছে, যার কারণে আপনার বাচ্চা হলে বাচ্চা বাঁচলেও আপুকে বাঁচানো যাবে না। এই বাচ্চা না হওয়া নিয়ে আপুর শ্বশুরবাড়িতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। আপুকে শেষমেশ সৃষ্টিকর্তার উপরে ভরসা করে আপু কনসেপ্ট করে। আপুর 2টা ফুটফুটে মেয়ে হয়। মেয়ে হওয়ার পর আপু বেঁচে ছিল। যখন শুনলাম আপু বেঁচে আছে, খুব খুশি হয়েছিলাম সবাই। কিন্তু সেই খুশি বেশিদিন স্থায়ী ছিল না। বেবি হওয়ার 2.5 মাস পরেই আপু মারা যায়। আপু মারা যাওয়ার পর বাচ্চারা আমার সাথেই থাকত। এদিকে দুলাভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করে, কিন্তু কোনো মেয়ে বাচ্চা নিয়ে দুলাভাইকে বিয়ে করতে রাজি হয়নি। আমি বলেছিলাম বাচ্চাগুলোকে আমি বড় করব, কিন্তু দুলাভাই তাতেও রাজি হয়নি। আমারও একটা ভবিষ্যৎ আছে। তাই এদিকে আমার সাথেই সিজানের 6.5 বছরের রিলেশন। আমরা একে অপরকে ছাড়া অচল। সিজান বলেছিল আপুর বাচ্চাগুলো সহ আমাকে বিয়ে করবে, কিন্তু তার মা বাবা কোনো মতে রাজি হয়নি। আমিও দুটানায় পড়ে গেলাম। একদিকে আমার আপুর বেবিরা, আর একদিকে সিজান। দুলাভাইয়ের জন্য যখন পাত্রী পাচ্ছিল না, তখন দুলাভাইয়ের মা বাবা আমার বাড়িতে প্রস্তাব পাঠায়। আপুর বেবিগুলোর জন্য আমি বিয়েটাতে রাজি হয়ে যাই। দুলাভাই জানতো আমার আর সিজানের রিলেশনের কথা। তিনি বলেছিলেন আমাকে সিজানকে বিয়ে করে ফেলতে। উনি বাচ্চাদের একাই বড় করবেন, কিন্তু আপুর বেবিদের ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। ওরা যেন আমার নিজের বাচ্চা। তাই আমি কাল দুলাভাইয়ের সাথে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছি। এদিকে সিজান আমাকে বারবার কল দিচ্ছে তার সাথে পালিয়ে যেতে। সিজানের প্রায় অনেকগুলো কলের পর আমি তার কল রিসিভ করলাম। এতক্ষণ কই ছিলে? এতবার কল দিলে আর এখন রিসিভ করার সময় হলো? কিছু কথা বলার থাকলে বলো। কিছু কথা বলার বলবো মানে? আজ আমাদের পালানোর কথা ছিল না। আমি পালাতে পারবো না। আমি মিলন আর সীমাকে ছাড়া থাকতে পারবো না। ওদেরকে নিয়ে আসো তুমি। আমি বললাম পারবো না। আমি পারবো না তোমার সাথে পালাতে। দুলাভাই ওদের আমাদের সাথে যেতে দেবে না। আমার ওদের ছাড়া থাকা সম্ভব নয়। তাহলে তুমি কি চাও? কাল তোমার বিয়ে, আর আজ তুমি বলছো আমার সাথে যেতে পারবে না। তুমি কি চাও না আমার সাথে থাকতে? সব চাওয়া তো আর পূরণ হয় না। তাহলে কি আমাদের এত বছরের সম্পর্কটা আজ শেষ হয়ে যাবে? আপুর মেয়েদের ভালোর জন্য যদি আমাকে তোমাকে ছাড়তে হয়, তাহলে আমি তাই করব। ঠিক আছে, সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছ তাহলে তাই হবে। ভালো থেকো তুমি। এই বলে সিজান কল কেটে দিল। আজ হয়তো মিলন সীমার জন্য আমি অনেক বড় একটা ত্যাগ স্বীকার করলাম, কিন্তু এতে আমার কোনো আফসোস নেই, কারণ তারা দুজন আমার মেয়ের মতোই। আমি কাল দুলাভাইয়ের বউ হয়ে নয়, মিলন সীমার মা হয়ে আপুর সংসারে ঢুকব। দুলাভাইয়ের দ্বিতীয় বিয়ে হলেও এটা আমার প্রথম বিয়ে ছিল। তাই আমার বাসায় ছোটখাটো করে হলুদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমাকে আমার কাজিনরা ডাকছে আমাকে রেডি করানোর জন্য। আমি যেতে না চাইলেও ওরা আমাকে জোর করে নিয়ে গেল। মিলন সীমা আমার সাথেই ছিল। ওদের মুখের দিকে দেখে মায়া হতো। কি এমন দোষ করেছিল ওরা, যার জন্য জন্মের পরেই তাদের মাকে হারাতে হলো? আমি যতই তাদের আদর স্নেহ করি না কেন, ওদের মায়ের অভাবটা কোনোদিন হয়তো পূরণ করতে পারবো না, কিন্তু আমার শেষটা দিয়েই চেষ্টা করব। তারা দুজন যেন আমার জন্য কোনোদিন কষ্ট না পায়। আমি তাদের দুজনকেই ঘুম পাড়িয়ে রেডি হতে বসলাম। সবার জোড়াজোড়িতে সবাই নাচগান করছে, কিন্তু আমার মন পড়েছিল সিজানের মধ্যে। জানি না ছেলেটা কি করছে। যেই ছেলে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না, সেই ছেলে এখন সারা জীবন আমাকে ছাড়া থাকবে। কত প্ল্যান ছিল সিজান আর আমার। আমাদের বিয়ে হবে, সংসার হবে, কিন্তু সব নিয়তির লেখা। হিসেব উপর থেকে মেনে নিলেও মন থেকে মেনে নিতে পারছিলাম না। কাল আমি আরেকজনের বউ হতে যাচ্ছি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যাকে বড় ভাইয়ের মতো সম্মান করতাম, আর তার সাথেই আমার বিয়ে। বাড়ির সবাই সবার মতো আনন্দ করছে। এমন সময় দুলাভাইয়ের কল। আমি তার কল পেয়ে ওয়াশরুম যাওয়ার নাম করে মানুষের ভিড় থেকে বেরিয়ে আসলাম। হ্যাঁ দুলাভাই বলেন, তুমি কি সত্যি কাল বিয়ে করছো আমাকে? হ্যাঁ, মিলন সীমার জন্য করতেই হবে। ওদের আমি একা লালন পালন করতে পারবো, কিন্তু ওদেরকে ছাড়া থাকা তো আমার পক্ষে অসম্ভব। তাহলে সিজানের সাথে তোমার সম্পর্কের কি হবে?
আমাদের সম্পর্কটা না হয় অপূর্ণই থাকুক, কিন্তু তোমাকে তো আমি তোমার আপুর স্থানে বসাতে পারবো না। আমি আপুর স্থান পেতে আপনার বউ হয়ে আপনার বাড়িতে যাচ্ছি না। আমি মিলন ও সীমার মা হয়ে আপনার বাড়িতে যাচ্ছি। তাহলে কাল আমাদের বিয়েটা হচ্ছে? দুলাভাই বলল। হ্যাঁ। আমি বললাম, আচ্ছা, রাখি এখন, সবাই ডাকছে, আপনি খেয়ে নিয়েন। দুলাভাই এই বলে কলটা কেটে দিলাম। শেষ হতে প্রায় ভোর 4টা বেজে গেল। আমিও ফ্রেশ হয়ে বসলাম। ওই সময় সিজানের কল। আমি বললাম, আবার কল দিলে যে? সে বলল, দেখা করতে পারবে একটু? তোমাকে শেষবারের মতন কাল একটু দেখব। সাথে তোমার মেয়েদের আর তোমার বোরকে নিয়ে এসো। আমি বললাম, আমার বোরকে? সে বলল, কেন? তোমার দুলাভাই। আচ্ছা, আমি দুলাভাইকে বলে দেখি, যদি উনি রাজি থাকেন তাহলে যাব। ঠিক আছে। সিজানের সাথে কথা শেষ হতেই দুলাভাইকে কল দিলাম। দুলাভাই বলল, কি ব্যাপার, এত রাতে কল দিলে যে? আমি বললাম, দুলাভাই, একটা কথা ছিল, কাল একটু আমার সাথে বের হতে পারবেন? দুলাভাই বলল, কোথায় যাবে? আমি বললাম, সিজানের সাথে দেখা করতে। সে বলেছে আপনাকেও নিয়ে যেতে। প্লিজ না করো না। দুলাভাই বলল, পালিয়ে যাবার প্ল্যান করছো নাকি? মিলন সীমার মায়ের দায়িত্ব শেষ। আমি বললাম, দায়িত্ব যখন নিয়েছি, জীবনের শেষ পর্যন্ত চেষ্টা। কাল সিজানের সাথে আমার শেষ দেখা। আর কখনো হয়তো তার সাথে দেখা হবে না। দেখা হলেও হয়তো দুঃসম্পর্কের কোনো পরিচিত মানুষ হিসেবে তার সাথে দেখা হবে। আজ শেষবারের মতো সিজানের সাথে দেখা করতে যাচ্ছি আমি। দুলাভাই আমাকে বাসায় নিতে আসলো। দুলাভাই আর আমি মিলন সীমাকে নিয়ে বের হলাম। মিলন সীমার বয়স প্রায় 8 মাস। এদিকে সিজান সেই সকাল থেকে পার্কে এসে বসে আছে আমাদের জন্য। দুলাভাই কোনো একটা কাজে আটকে যাওয়ার ফলে আসতে একটু দেরি করেছে। আমরা পার্কে গিয়ে দেখলাম সিজান বসে আছে একটা বেঞ্চিতে। সিজান বলল, তোমরা এসেছো? এত দেরি করলে যে? আমি বললাম, আমি একটু কাজে আটকে গিয়েছিলাম, তাই। আমি বললাম, আচ্ছা, এত কথা না বলে কেন দেখেছো বলো? বাসায় বলেছি বাবুদের জন্য শপিংয়ে যাচ্ছি। সিজান বলল, রাশেদা, তুমি কি সত্যি বিয়ে করে ফেলেছ আজ? আমি বললাম, হ্যাঁ, আমার বিয়েটা করতেই হবে মিলন আর সীমার জন্য। তোমার কি একটু মনে পড়বে না আমাকে? আমি বললাম, জানি না, তবে ভুলে থাকার চেষ্টা করব। সিজান বলল, সত্যি ভুলে যাবে আমাকে? একেবারে ভুলে যাব তো বলিনি। বললাম, ভুলে যাওয়ার চেষ্টা করব। আমাদের কথাগুলো শুনে দুলাভাই বলল, তোমরা চাইলে আজই পালিয়ে যেতে পারো, বাসার সবাইকে আমি ম্যানেজ করে নেব। আমি বললাম, না দুলাভাই, এটা আর হবে না। সব যখন ঠিক হয়ে গেছে আমাদের বিয়ের ব্যাপারে, তাহলে আমাদের বিয়েটা হবে আজ। সিজান বলল, ঠিক আছে, তোমার জন্য বেস্ট অফ লাক। তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। আজ শেষবারের মতো তোমাকে দেখতে এসেছিলাম রাশেদা। তোমাকে আমার দেখা হয়ে গেছে। আমি যাচ্ছি এখন। সিজানের কথা শুনে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আমি আমার চোখের জল আড়াল করার জন্য দুলাভাই আর সিজানের সামনে থেকে দৌড়ে গিয়ে গাড়িতে বসলাম। আমার পিছনে দুলাভাইও চলে আসলো। দুলাভাই বলল, তুমি যখন সিজানের ছাড়া থাকতে পারবে না, তাহলে আজ আমাকে বিয়ে কেন করছো? আমি বললাম, আমি যদি আজ আপনাকে বিয়ে না করি, তাহলে অনেকগুলো মানুষ কষ্ট পাবে, কিন্তু আজ যদি আমি আপনাকে বিয়ে করি, তাহলে শুধু সিজান কষ্ট পাবে। আমি একজনের জন্য বাসার সবাইকে কষ্ট দিতে পারবো না। মিলন সীমার মা হওয়ার যে দায়িত্বটা নিয়েছিলাম, সেই দায়িত্বটা আমি পালন করব। দুলাভাই বলল, ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। আমরা বাবুদের জন্য শপিং করে বাসায় চলে গেলাম। বাসায় মেহমানে ভর্তি। সবাই বলাবলি করছে বিয়ের দিন বরের সাথে ঘুরতে গিয়েছি, আরও অনেক নিন্দা। এসব কথা আমি কানে না নিয়ে রুমে গিয়ে বাবুদের ঘুম পাড়িয়ে দিলাম। কিছু কাজিন আর ভাবি আমার রুমে এসে আমাকে বলেছিল, কিরে, বরের সাথে রাতেই বিয়ে, সকালে বের হওয়া লাগে, তোর শুইছে না বুঝি? আবার কয়েকজন তো বলে শুনেছিলাম, তোর এক ছেলের সাথে সম্পর্ক ছিল অনেক বছরের, ছেলেটাকে ছেড়ে দিয়েছিস নাকি? তুই কি বিয়েতে খুশি? বিয়ের আগেই তো মা হয়ে গেলি, বাচ্চাগুলোকে দেখে রাখিস। যতই খালা হোস, আপন মা তো আর না। সৎ মা সতী হয়। এইসব কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। নিজেকে আর চুপ রাখতে পারলাম না। আমি বললাম, প্লিজ, তোমরা এভাবে বলবে না। আমি ওদের জন্যই বিয়েটা করতে রাজি হয়েছি, আর তোমরা এসব কথা বলছো। আমি ওদেরকে নিজের সন্তানের মতো আদর করব। আমি ওদের কেমন যত্ন নেব, এটা না হয় ওরা বড় হলে ওদের মুখ থেকে শুনে নিও। সন্ধ্যা হয়ে আসলো। বাসায় মানুষ আসা শুরু করেছে। আমি রেডি হয়ে বসলাম। দুলাভাই আসলো। আমাদের বিয়ে হলো। আমাকে দুলাভাইয়ের বাসায় নিয়ে যাওয়া হলো। আমাকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। সবাই বলছিল আজ আমাদের বাসর, তাই বাবুদের তাদের দাদির কাছে রাখতে। আমি বললাম, না, ওরা আজ থেকে আমার মেয়ে, আমার সাথে থাকবে। দুলাভাই রুমে আসলো। মিলন সীমা ঘুমাচ্ছে। দুলাভাই, আপনি ওই পাশে ঘুমিয়ে পড়ুন, বাবুদেরকে আমি মাঝখানে রাখছি। আজ থেকে আমাকে আর দুলাভাই ডেকো না, সবাই খারাপ ভাবতে পারে। তুমি বরং আমার নাম ধরে ডেকো।
তুমি ঘুমিয়ে পড়ো, আমি কিছুক্ষণ পর ঘুমাচ্ছি। ঠিক আছে আজিম, পারলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। আজ খুব ধকল গেছে আপনার উপর। সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিচে গেলাম। বাসায় কিছু মেহমান ছিল। আমি সবাইকে সালাম করে সবার জন্য নাস্তা রেডি করে দিলাম। আমার শাশুড়ি বলল আজিমকে ডেকে আনতে। আমি গিয়ে আজিমকে ডেকে আনলাম। সবাই নাস্তা খাওয়া শেষ করে গল্প করতে বসলাম। সেখানে আজিমদের কিছু আত্মীয় আমাকে বলল বাচ্চাগুলোকে দেখে রাখতে। মামরা বাচ্চা, আমি তাদের কথা শুনিয়েছিলাম। কিছু মানুষ তো আমাকে নিয়ে আমার শাশুড়িকে কথা শোনাচ্ছিল, খালা হলেও খেয়াল রাখতে। হাজার হলেও তো আমি তাদের সৎ মা। কিছু মানুষ বলছে কিছুদিন পর আমার নিজের বাচ্চা হলে আমি ওদেরকে কম যত্ন নেব, আরও অনেক কথা। সৎ মাকে এত কথা শুনতে হয়, আজ বুঝলাম। আমি তাদের কথায় কান্না দিয়ে নিজের মতন কাজ করতে লাগলাম। দুপুরের খাওয়া শেষ করে রুমে গেলাম। আজিম আমার পিছু পিছু আসলো। শহীদ বলল তুমি ওদের কথায় কিছু মনে করো না। আমি বললাম না, কিছু মনে করার কি আছে। শহীদ বলল আচ্ছা, তোমার কি নিজের বাচ্চা হলে তুমি কি সত্যি বদলে যাবে? আমি বললাম আমার তো নিজের দুটো বাচ্চা আছেই, তাহলে আর বাচ্চা কেন? শহীদ বলল আচ্ছা, সিজানের আর কোনো খবর পেয়েছিলে? আমি বললাম না, ওর সাথে কাল দেখা হয়েছিল, আর কোনো খবর পাইনি। ওর সাথে যোগাযোগ না থাকলেই ভালো হবে, না হলে আমি সংসারে মন দিতে পারবো না। শহীদ বলল তোমাকে দেখলে আসলে অবাক লাগে, বোনের মেয়েদের জন্য নিজের এত বড় ত্যাগ করলে। আমি বললাম কিসের ত্যাগ? এই 2 মাসুম বাচ্চার মা হতে পেরেছি, এটাই তো আমার কাছে অনেক। আমাদের সংসারের অনেক দিন কেটে গেল। আস্তে আস্তে আজিমের প্রতি কেমন যেন একটা মায়া জমে গেছে। আজিমও আমাকে ছাড়া থাকতে পারত না। আমাদের বিয়ে হয়েছে 1 মাস হয়ে গেছে। মিলন সীমাও একটু একটু কথা বলতে পারে। এই 1 বছরে তাদেরকে মায়ের অভাব কোনোদিন বুঝতে দেয়নি। তারা আমাকে মা বলেই ডাকে। তারা যখন আমাকে মা বলে ডাকে তখন মনে হয় ওরা যেন আমার নিজের মেয়ে। এই 1 বছরে কিন্তু আমার সাথে আজিমের কোনো স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক হয়নি। আজিমও কোনোদিন আমায় তার কাছে চায়নি। কিন্তু আজ হঠাৎ আজিম অফিস থেকে আসার সময় কিছু চকলেট আর ফুল নিয়ে আসলো। সেগুলো এনে আমার হাতে দিল। আমি বললাম এগুলো আমাকে দিচ্ছেন কেন? শহীদ বলল তোমার জন্য এনেছি। তাই আমি বললাম আমার জন্য? শহীদ বলল হ্যাঁ। আচ্ছা খেতে দাও, তোমার সাথে কিছু কথা আছে। আমি বললাম হ্যাঁ বলেন। কি কথা? শহীদ বলল আচ্ছা আজকে খেতে দাও, খুব খিদে পেয়েছে। আমি আজিমকে খেতে দিলাম। হঠাৎ মায়ের কল আমার মোবাইলে। হ্যাঁ মা বলো। এত রাতে কল করলে যে? তোরা তাড়াতাড়ি বাড়ি আয়, তোদের বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে। আজিমের খাওয়া শেষে আমি আর আজিম বাবুদের নিয়ে বাসায় চলে গেলাম। বাবাকে হসপিটালে ভর্তি করানো হলো। আমি ততদিন বাবার বাসাতেই ছিলাম। প্রায় 1-6 দিন পর বাবাকে বাসায় নিয়ে আসলো। এদিকে আজিম বারবার কল দিচ্ছে বাসায় যাওয়ার জন্য। আমি আরও কিছুক্ষণ থাকবো বলে আজিমকে রাজি করালাম। আজিম মাঝে মধ্যে আমাদেরকে দেখতে আসতো। আজ আজিম এসেছে বাবাকে দেখতে। আচ্ছা, আপনি যে ওই দিন বলেছিলেন আমাকে কি কথা বলবেন, ওই দিন তো বাবার অসুস্থতার জন্য বলতে পারেননি। আজ বলুন। শহীদ বলল বাসায় আসো, তারপর না হয় বলবো। আমি ভাবতে লাগলাম আজিম আমাকে কি এমন কথা বলতে চাই যা এখানে বলা যাবে না। আমি ভাবলাম মিলন সীমাকে নিয়ে হয়তো কিছু বলবে। কয়েকদিন পর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমার রুমটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আমি দেখে খুব অবাক হলাম। আমার সাথে শহীদ ছিল। আমি বললাম কি ব্যাপার, রুমটা এত সুন্দর করে সাজিয়েছে কে? শহীদ বলল কেন? আমি সাজিয়েছি। তোমার স্বামী? হঠাৎ শহীদের মুখে স্বামী কথাটা শুনে খুব অবাক হলাম। কোনোদিন আজিম আমাকে এভাবে বলেনি। আমি বললাম স্বামী? শহীদ বলল হ্যাঁ স্বামী। তোমার স্বামী? আর তুমি আমার বউ? আমি বললাম আপনার কথাগুলোর মানে বুঝলাম না। আমি এখানে মিলন আর সীমার মা হয়ে এসেছি, আপনার বউ হয়ে তো না। শহীদ বলল আজ তোমাকে আমার কিছু মনের কথা বলতে চাই। তো বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আজিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি বললাম হ্যাঁ বলেন। শহীদ বলল তুমি আমার এই মেয়েগুলোর জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে আমার সংসারে এসেছ। আমি বললাম হ্যাঁ। শহীদ বলল আমি জানি আমাদের মধ্যে এখনো কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। আমি যদি তোমার কাছে স্বামী হিসেবে আমার অধিকারটা চাই, তাহলে কি তুমি আমায় ফিরিয়ে দেবে? আমি শহীদের মুখে এসব কথা শুনে খুব অবাক হচ্ছিলাম। আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। শহীদ আবার বলতে শুরু করল কি হলো, চুপ করে আছো যে? তুমি আমাকে অধিকার দেবে না? 1-2 মাস বা প্রায় 1 বছর আমরা সংসার করছি। এই 1 বছর তোমার উপর কেমন যেন একটা মায়া জমে গেছে। জানি তোমারও আমার জন্য মায়া জমে গেছে। তোমার আপুকে আমি অনেক ভালোবাসতাম।
ভালোবাসার মানুষকে হারানোর কষ্টটা কি আমি জানি। তুমি আমার মেয়েদের জন্য তোমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে এসেছ। তোমার কষ্ট আমি কিছুটা হলেও অনুভব করতে পারছি। জানি আমার কথাগুলি শুনে খুব অবাক হচ্ছে, কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি তোমার স্বামী হিসেবে তোমাকে ভালোবাসি। তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে আমাকে ভালোবেসে? আজিমের মুখের কথাগুলো শুনে নিজেকে আটকাতে পারলাম না। আজিমকে আমি জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ আমি পারব। সারা জীবন আপনার পাশে থাকতে। আজ থেকে হয়তো আমাদের ভালোবাসার এক নতুন পর্ব শুরু হলো। কয়েক মাস পরেই আমি জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি। সবাই খুব খুশি। আমি তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছি। আগে থেকেই আমার 2টা সন্তান আছে, মিলন ও সীমা। হঠাৎ করে একদিন আমার ফেসবুকে ঢুকে দেখলাম একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। নামটা খুব পরিচিত। সে ছিল সিজান। আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম। সাথে সাথেই সিজান আমাকে মেসেজ দিল, কেমন আছো রাশেদা? হঠাৎ মেসেজ দিলে যে আজ? সিজান বলল, কথা ছিল তোমার সাথে কিছু। আমি বললাম, হ্যাঁ বলো। আগামী শুক্রবার আমার বিয়ে। জানি খুব অবাক হচ্ছ। তুমি চলে যাওয়ার পর আমার ডিপ্রেশনের সময় আমাকে একজন নিজের মতন করে গুছিয়ে নিয়েছিল। আমি চেয়েছিলাম তার মায়ে না জড়াতে, কিন্তু তার ভালোবাসা, তার যত্নগুলো আমাকে তার প্রতি দুর্বল করে দিয়েছে। আমি তাকে আমার তোমার সম্পর্কের কথাগুলো বলেছিলাম। সে সব জেনে আমাকে ভালোবেসেছিল। আমার বিয়েতে চলে এসো। কিন্তু আমি বললাম, যাক, এতদিন তোমাকে নিয়ে চিন্তা ছিলাম। তুমি ওই মেয়েকে বিয়ে করে সুখী হও। সিজান বলল, শুধু সুখী হতে বললে তো হবে না, তোমাকে আমার সুখের দিনে উপস্থিত থাকতে হবে। তোমাকে আমার বিয়েতে আসতে হবে। কিন্তু আমি বললাম, আমি হয়তো আসতে পারবো না। আমি তখন প্রেগন্যান্ট হতে যাচ্ছি, তাই শরীরটা ভালো যাচ্ছে না। আমি আজিমকে পাঠাবো, আর তুমি তোমার বুকে নিয়ে আমাদের বাসায় এসো। কিন্তু ঠিক আছে, ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও। আজিম বাসায় আসলে আমি সিজানের কথা বলি। আজিম খুব খুশি হয় সিজানের কথা শুনে। আমি শরীরের অসুস্থতার জন্য সিজানের বিয়েতে যেতে পারিনি। আজিম গিয়েছিল, মিলন ও সীমাকে নিয়ে গিয়েছিল। আজ দেখতে দেখতে মিলন সীমার এক বছর পূর্ণ হল। আমার ছেলেরও 6.5 বছর চলছে। তার নাম রাখা হয়েছিল রহিম। এতগুলো বছর আমি মিলন ও সীমাকে তার মায়ের অভাব বুঝতে দেইনি। তারাও আমাকে খুব ভালোবাসে। নিজের ছেলের থেকেও বেশি আদর করি মিলন ও সীমাকে। আজিম, রাশেদা, মিলন, সীমা আর রহিমকে নিয়ে আমাদের ছোট সংসার খুব ভালোই চলছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।